আমন্ত্রণ নিউজ এক্সপ্রেসে দিনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাহানাত শাহরিয়ার। ভারতের লোকসভা নির্বাচনে কোনো দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। এ অবস্থায় দিল্লির মসনদের চাবি এখন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের হাতে। জোটের রাজনীতির পাশা পাল্টে দেওয়ার অতীত ইতিহাস আছে এ দুজনেরই। তাদের মন পেতে প্রকাশ্যে গোপনে মোদি রাহুলের জোট শুরু করেছে দর কষাকষি। তবে গুঞ্জন, মোদিকে লিখিত সমর্থন জানিয়েছেন নাইডু ও নীতিশ কুমার। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লোকসভায় এখন সবচেয়ে বড় দল বিজেপি। সবকিছু ঠিক থাকলে কেন্দ্রের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এরই মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। সেরে নিয়েছেন মন্ত্রিসভার শেষ বৈঠকও। তবে শঙ্কা কাটছে না শরিকদের সাথে সমঝোতা নিয়ে। আলোচনা ও দর কষাকষি সারতে দিল্লিতে জড়ো হন এনডিএ জোটের নেতারা। আলোচনার কেন্দ্রে ছিল তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার। দুজনই বিজেপির জোট সঙ্গী। তবে মোদির কড়া সমালোচক ও অতীতে তাদের দলবদলের রেকর্ড চিন্তার ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরে। কেবল তেলেগু দেশম ও জনতা দলই নয়, অন্যান্য শরিক দল নিয়েও ভাবতে হচ্ছে মোদিকে। জানা যায় এরই মধ্যে স্পিকার পদের দাবি জানিয়েছে জোটসঙ্গী টিডিপি ও জেডিইউ। এছাড়াও স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দিকেও নজর শরিকদের। এদিকে সরকার গঠনে শেষ চেষ্টা চালাতে দিল্লিতে পাল্টা বৈঠক করেছে ইন্ডিয়া জোটের নেতারাও, যাতে অংশ নেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার ও ডিএমকের এমকে স্টালিনের মতো নেতারা। নীতিশ নাইডুকে দলে ফেরানোর চেষ্টাও চালাচ্ছে বিরোধীরা। সমীকরণ বলছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় বসতে চাইলে নীতিশ নাইডুর ২৮ আসন ছাড়াও প্রয়োজন পড়বে স্বতন্ত্র কিছু এমপির সমর্থন। মিলা খন্দকার, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে ভারত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। যেমনটি বলছিলাম যে নাইডু এবং নীতিশ কুমারের হাতে এখন মসনদের চাবি। কার সাথে কি আসলে মিলে সরকার গঠন করতে যাচ্ছে, কোনো ধরনের ধারণা আপনারা পেয়েছেন কিনা? শাহনাজ, প্রথমে বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সন্ধ্যে ৬টার পরে যে বৈঠকে বসেছে এনডিএ শিবিরের নেতাদের নিয়ে, সেখানে কিন্তু সর্বসম্মতভাবে তাকে এনডিএ শিবিরের যে দলনেতা সেটা আবারও স্থির করা হয়েছে। কিছুক্ষণ আগে যে বিদেশ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি টুইট করে এই ঘটনা নিশ্চিত করেছেন। পাশাপাশি যে জোটের নেতারা তারা বৈঠকে রয়েছেন সেখানে কিন্তু তাদের স্ট্র্যাটেজি এখনো তারা ঠিক করছেন। এখনো তাদের বৈঠক শেষ হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে তারা বৈঠক শেষ করে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে যাবেন। সেখানে রাতের নৈশভ হয়ে যাচ্ছে, সেখানেই একেবারে রাষ্ট্রপতিকে তারা সরাসরি সরকার গঠনের যে প্রস্তাব সেটা তারা জানাবেন। অন্যদিকে ইন্ডিয়া শিবির তারাও যে বৈঠকে শুরু করেছিল, অর্থাৎ বিকেল ৪টার সময় যে বৈঠক শুরু করেছিল সেই বৈঠক এখনো চলছে। একেবারে প্রথমে যেটা বলছিলাম যে এনডিএ শিবিরের বৈঠক, সেখানে কিন্তু ইতিমধ্যেই যে দুই নেতার কথা বারবার বলা হচ্ছে, নীতিশ এবং চন্দ্রশেখর, তারা কিন্তু সেই বৈঠকে যোগ দিয়েছেন। তারা কিন্তু সরকারের সাথে থাকার, অর্থাৎ এনডিএ সরকারের সাথে থাকার যে প্রত্যয় তারা সেটা ব্যক্ত করেছেন। কিন্তু এখনো পর্যন্ত যে ইন্ডিয়া শিবিরের বৈঠক চলছে সেখানে কিন্তু এই দুই নেতাকে নিয়েই কিন্তু সমীকরণ তৈরি করা হচ্ছে। তারা এখনো মনে করছে যদি সরকার গঠনের সর্বশেষ কোনো সুযোগ থেকে থাকে সেই সুযোগ তারা কাজে লাগাবে। দরকার হলে প্রধানমন্ত্রী বা লোকসভার স্পিকারের কুর্সি সবকিছু তারা এই মুহূর্তে তুলে দিতে তৈরি। যদিও একটু আগেই আরো একটা যদি আপডেট দেখেন, সেখানে মহারাষ্ট্রের যে সঞ্জয় রাউত শিবসেনার, তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদের জন্য রাহুল গান্ধীর নাম সেটা কিন্তু তিনি অফিসিয়ালি তুলে ধরেছেন। তিনি বলেছেন রাহুল গান্ধী নিজেকে প্রমাণ করেছেন এবং ইন্ডিয়া জোট থেকে যদি কোনো প্রধানমন্ত্রীর নাম যেতে পারে সেক্ষেত্রে তাদের দলের প্রস্তাব রাহুল গান্ধীর নাম। এইদিকে ইন্ডিয়া জোটের বৈঠক যেভাবে চলছে, ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু এখনো শেষ হয়নি। তারাও কিন্তু বৈঠকের পর যে সাংবাদিক সম্মেলন করার কথা সেটাও তারা করবেন এবং তাদেরও কিন্তু নৈশভোজে যোগ দেওয়ার কয়েকজন নেতার কথা আছে। সেখানেই দুই দলের নেতারা কিন্তু আবার মিলিত হবেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু হয়তো জানা যেতে পারে। এই দিকে
যখন এই ধরনের জোট চলছে, অন্যদিকে কিন্তু একটা কথা বলার যে ইন্ডিয়ার শিবিরও যেভাবে এই দুই পাল্টিবাজ নেতা বা ডিগবাজি খাওয়ার নেতা তাদের নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে আদৌ ইন্ডিয়া শিবিরও যদি সরকার গঠন করে সেই সরকারের স্থায়িত্ব কতটুকু হবে। কারণ নরেন্দ্র মোদী যে দুই নেতার কথা বলা হচ্ছে বারবার, আজকে গোটা দেশ যে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর দিকে তাকিয়ে রয়েছে, এই দুজন কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাদের যে অবস্থানগত আদর্শগত যে জায়গা, সেই জায়গায় কিন্তু তারা অনেকটাই দুর্বল অবস্থানে রয়েছে এবং মানুষের যে আস্থা তাদের উপর কিন্তু অনেকটাই কম। যে দলই তাদের নিয়ে সরকারে আসুক না কেন, সেই সরকার কতটুকু স্থায়িত্ব হবে দেশবাসীর মনে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। শাহনাজ। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে, এ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড, যুক্ত হয়েছিলেন ভারত থেকে। ভারতের 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানিয়েছেন, যেখানে সরকার প্রধান বলেন, এই দৃঢ়প্রত্যয়ী বিজয় নরেন্দ্র মোদীর নেতৃত্ব, প্রতিশ্রুতির প্রতি ভারতের জনগণের আস্থা এবং আত্মবিশ্বাসের প্রমাণ। টানা তৃতীয় মেয়াদেও বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে বলে আশা করেন শেখ হাসিনা। আশ্বস্ত করেন, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে। বিশেষ কোনো রাজনৈতিক দল নয়, বাংলাদেশের বন্ধুত্ব শুধু ভারত সরকারের সাথে। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় জনগণ, ভারতের ভোটাররা যাকে ভোট দিবে, মেজরিটি হওয়ার একটা নিয়ম আছে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাজনীতির ধারা চলতে থাকবে। কে এলো কে গেল, এটা আমাদের দেশ। আমাদের বন্ধুত্ব ভারত সরকারের সঙ্গে, আমাদের বন্ধুত্ব বিশেষ কোনো দল বা ব্যক্তির সঙ্গে। নিউজ এক্সপ্রেসের নিচ্ছে বিরতি, ফিরে একটু পরে। আপনারা আছেন নিউজ এক্সপ্রেসে। সরকারি এমপি আমলাদের সম্পদের হিসাব চাইলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। রাতে বাজেট অধিবেশনে বেনজির আহমেদ কিভাবে দেশের বাইরে গেলেন তাও জানতে চান তিনি। আর স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, লক্ষ লক্ষ বেনজির আজিজ রন্ধ্রে ঢুকে গেছে। তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। আমরা কিভাবে আজকের এই সংসদে এসেছি আমরা যেন ভুলে না যাই। আজকে বেনজির আজিজ এরাই কি সব? এরকম লক্ষ আজিজ, লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শিক্ষা খাতে সরকারি ব্যয় জিডিপির 2.2% ছড়ায়নি, অথচ প্রতিনিয়তই বাড়ছে জাতীয় বাজেটের আকার। সার্কভুক্ত দেশের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা বাদে সবারই শিক্ষায় বরাদ্দের হার বাংলাদেশের চেয়ে বেশি। শামীমা সুলতানার রিপোর্ট। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তবে সে শিরদাঁড়া টনটনে রাখতে পরিকল্পনা যেমন প্রয়োজন, বিকল্প নেই বরাদ্দ বাড়ানোরও। কিন্তু বাংলাদেশ জন্মের পর থেকে এখন অবধি চিত্রটা কেমন? বিশ্বব্যাংকের তথ্য বলছে, স্বাধীনতার পর থেকে এদেশের মোট দেশজ উৎপাদনের অনুপাতে শিক্ষায় খরচ হয়েছে সর্বোচ্চ 2.2%। অথচ কত সরকার এলো গেল, চিকন থেকে মোটা হলো বাজেট, বাড়লো কলেবর। হতাশ হতে হয় আশেপাশের দেশের সাথে তুলনা করলেও। এখানেও বাংলাদেশের পেছনে শুধু ঋণের চাপে জর্জরিত শ্রীলঙ্কা আর রাজনৈতিকভাবে অস্থির পাকিস্তান। অথচ জাতিসংঘ বলছে জিডিপির অন্তত 6% বরাদ্দ থাকা উচিত শিক্ষা খাতে। আমাদের যে ডেভেলপমেন্ট ফিলোসফি, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সেখানে শিক্ষার যে গুরুত্বটা
এইটা এখনো বোধহয় আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছি না, বিশেষ করে আগামী দিনের বাংলাদেশের জন্য। শিক্ষাবিদরা মনে করেন নতুন শিক্ষাক্রমের মাধ্যমে এ খাতকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, বরাদ্দ না বাড়ালে তা বাধাগ্রস্ত হবে। গুণগত শিক্ষার উন্নয়নের কথা আমরা বলছি, আমরা পরিকল্পনা হাতে নিয়েছি, আমরা অনেক কার্যক্রম করছি, কিন্তু আমরা একই সাথে বাজেটে আমাদের যে জিডিপির প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ থাকবার কথা সেটা আমরা রাখছি না। এটি আসলে আমি মনে করি যে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। 70 বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও গবেষণায় জড়িত এই প্রবীণ অধ্যাপক বলেন, মান বাড়াতে হলে কোনো বিকল্প নেই শিক্ষায় বাজেট বাড়ানোর। যারা রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন তাদের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি মাধ্যমে পড়ে এবং তাদের চোখ থাকে বিদেশে যাওয়ার দিকে, কাজেই তাদের কিন্তু আগ্রহটা আমাদের মূলধারা সম্পর্কে কম। বলেন, শুধু মুখেই নয়, তাগিদ থাকতে হবে নীতি নির্ধারকদের। বিশেষ করে রাষ্ট্রে গবেষণাকে মূল্যবান মনে করা হয় না। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। নিচে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। আপনারা আছেন নিউজ এক্সপ্রেসে। চতুর্থ ধাপে 60 উপজেলায় ভোট শেষে চলছে গণনা। বিকাল 4টার পর শুরু হয় গণনা। পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন প্রিজাইডিং কর্মকর্তারা। কেন্দ্র ঘোষিত ফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কাছে। এর আগে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। তবে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। কয়েকটি স্থানে বিশৃঙ্খলার খবরও মিলেছে। কেন্দ্র দখল করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে কুমিল্লার হোমনায়। দেশে যক্ষ্মায় আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যাচ্ছেন প্রায় 42,000 মানুষ, আর রোগীর সংখ্যা আনুমানিক 4 লাখের বেশি। এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞদের মতে আক্রান্তের 1/3 শনাক্ত করা সম্ভব হচ্ছে না। জিনিয়া কবির সূচনা রিপোর্টে বিস্তারিত। যক্ষ্মা হলে রক্ষা নাই। দেশের প্রান্তিক অঞ্চলে যুগ যুগ ধরে প্রচলিত একথা যেন এখনও অর্থবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, দেশে যক্ষ্মা আক্রান্ত হয়ে প্রতি বছর প্রাণ হারাচ্ছে প্রায় 42,000 মানুষ। বর্তমানে রোগে আক্রান্ত 4 লাখেরও বেশি। বিশেষজ্ঞদের মতে আক্রান্তের 1/3 যক্ষ্মা রোগী শনাক্ত করাই সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার বাইরে থাকা রোগীরা এই জীবাণু ছড়িয়ে ঝুঁকি বাড়াচ্ছে। রোগীকে চিহ্নিত করে আমাদের যদি আইডেন্টিফাই করে চিকিৎসার মধ্যে নিয়ে আসতে না পারি, তাহলে শক্ত হওয়া ছাড়া কিন্তু কোনো রাস্তাও আর থাকছে না। তাই ওই জায়গাটায় বোধহয় আমাদের একসঙ্গে কাজ করার কিছুটা সুযোগ রয়েছে। যক্ষ্মা নির্মূলে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও জানান তারা। এই ল্যাবরেটরির মাধ্যমে আমরা শুধু ভালোভাবে স্টেট অফ দি আর্ট উপায়ে আমরা যক্ষ্মার জীবাণু আমরা শুধু শনাক্তকরণই না, আমরা ঠিক তার পাশাপাশি অন্যান্য গবেষণা যাতে করে খুব সহজেই এটাকে শনাক্ত করা যায় এবং চিকিৎসার আওতায় আনা যায়। এ রোগের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা। আইসিডিডিআরপির এইখানে এই প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সংস্থা, প্রাইভেট এবং সরকারি, বিদেশি এনজিও একেবারে প্রতিষ্ঠিত এই টিবির বিরুদ্ধে যুদ্ধ করে সব সেনাপতি এখানে বসে। এখনো 4 লক্ষ মানুষ টিবিতে আক্রান্ত, 40,000 মানুষ মৃত্যুর মুখোমুখি হয়। তার মানে অস্তিত্ব আছে। সরকারের একার পক্ষে যক্ষ্মা মোকাবেলা করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের নিউজ এক্সপ্রেসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।